এটাকে ওন করে, এই ছাত্রকে ওন করে যে পুলিশ আমার ছাত্রের গায়ে গুলি করলি কেন, এই যে সাহসটা, এটা একটা চাকরিজীবী মাইন্ড সেট আপ থেকে আসবে না। আজকে যদি আমাকে বাইরে ফেলে আল্লাহ, আমি তো 6 বছর মসজিদে আজান দিচ্ছি, আমি আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ, আমার যদি একটা আজান তোমার কাছে কবুল হয়, তাহলে তুমি আমারে, আমার আমার ওয়াইফ আর আমার বাচ্চা, ওদের সাথে আমাকে দেখা করো। কোম্পানি ফর্ম করার হচ্ছে সবচাইতে দামি ফ্যাক্টর হচ্ছে টু ফাইন্ড দ্য পারসন দ্যাট ইউ ক্যান রিলাই অন। নেগেটিভ দিকে যদি কেউ একজন ফিল করে ফেলে যে আমি চলে গেলাম, অনেক কিছুতে আমি খারাপে আটকে গেছি, আমি ছুটতে চাই কিন্তু সামহাও ছুটে উঠতে পারতেছি না, দিনকে দিন আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, এখান থেকে ছুটার উপায়টা সম্পর্কে আপনি কি সাজেশন দিবেন আর কি? ধর্মীয় অনুশাসন আর পারিবারিক শিক্ষা। হ্যালো এভরিওয়ান, আমাদের গ্রাউন্ড আপ রকস্টার পডকাস্টে আজকের গেস্ট হচ্ছে আমাদের সবার প্রিয় ফাহাদ হোসেন স্যার। স্যারের শিক্ষক হিসেবে আমরা অনেকদিন ধরে জানি, স্যারের টিউটোরিয়াল আমরা দেখে আসি, অনেক প্ল্যাটফর্মে আমরা দেখেছি, বা স্যার নিজস্ব একজন ওয়ান অফ দ্য বেস্ট টিচার যে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি। তবে এর পাশাপাশি স্যারের একটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আছে, এবং স্যারের লাইফের লার্নিংগুলো স্টুডেন্টদের সাথে আমরা জানবো আজকের এই পডকাস্টে। সো প্রথমে স্যার, অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায়। আমরা সবসময় আপনার কাছ থেকে শিখতে পারতেছি, আজকেও অনেক চমৎকার অনেকগুলো জিনিস শিখবো। এবং এই শিখানোর জার্নিটাতে আপনার আসার মূল কারণটা কি? আপনার তো একটা প্রফেশন বা কেরিয়ার হতে পারতো আপনার ফ্রেন্ডদের সাথে, এবং এই শিখানোতে আসার জন্য আপনাকে কি কি জিনিস স্যাক্রিফাইস করে আসা লাগছে। এখন হয়তো আপনাকে আমরা অনেকেই জানি, হয়তো একটা ভালো অবস্থানে কম্পিটিটিভ ভাবে বা কম্পারেটিভ ভাবে আছেন, কিন্তু 2016 সালে আপনি যখন শুরু করছিলেন জিনিসটা ডেফিনেটলি এত স্ট্রঙ্গার ছিল না, অনলাইনে টিচিংটাও অত বেশি ভালো ছিল না, আমরা হয়তো একটা প্রতিষ্ঠানকে জানতাম কিছুটা। সেইখানের ভিতরে আপনার টিচিংয়ে আসার চ্যালেঞ্জটা আসলে কি ছিল, কারণটা কি ছিল? থ্যাংক ইউ ঝঙ্কার মাহবুব ভাই, আমি খুবই গ্রেটফুল যে আপনার সাথে একটা লাইভ সেশনে কথা বলতে পারছি। আর যারা অডিয়েন্স, আমার স্টুডেন্টস এবং আপনার অডিয়েন্স, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি শুরু করার যে জার্নি, এটা তো আসলে কখনোই ওইরকম ভাবে মানে লিপিবদ্ধ যে আহ, আহ, মানে কি বলে স্ট্র্যাটেজি মেনটেন করে আগানো, সেরকম হয়নি। হয়েছিল যে আমি 2003 এসএসসি আর 2005 এইচএসসির ব্যাচ। সো ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল। কখনো অন্যায় আড্ডা এই জাতীয় কোনো কিছুর সাথে কানেক্টেডই ছিলাম না। ওই যে মামাস বয়েস বলে একটা বিষয় যে থাকে, এরকম মায়ের আঁচলে বড় হওয়া ছেলে। তো শান্ত শিষ্ট খেলাধুলা শিষ্ট। করতাম। হ্যাঁ, ওই যে ফাঁকিবাজি করা, স্কুল বাং মারা, অন্যদিকে মনোযোগ দেওয়া, এইটা আসলে ছিল না আমার মধ্যে। তো আমি চাইতাম যে একটা সুন্দর, একটা সুশীল এবং সুন্দর একটা জীবন, এবং সেই জীবনের প্রেক্ষাপটে টাকা আর্ন করতে হবে। তো ওই তো পড়াইতে একটা টিউশনির একটা অফার আসলো 2004-এ। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো পড়াইতে যে ভালো লাগে বা এইটা দিয়ে যে টাকা ইনকাম করা যায়, এটা আমি তখন নিজে নিজে বুঝতে পারলাম। তখন আমি 2004-এ একটা মেয়েকে বাসায় গিয়ে পড়াতাম, 400 টাকা বেতন পাইতাম। তো এই কোন 400 টাকা সাবজেক্ট? বেতন পাওয়ার পর আমি পড়াইতাম হচ্ছে ম্যাথস আর ইংলিশ, ক্লাস 7 এর একটা স্টুডেন্ট। 7? ওর চেহারাটা আমার এখনো আমি ভাসে, আমার প্রথম টিউশনি। তো বাসা থেকে অনেকখানি হেঁটে গিয়ে পড়াইতে হইতো। তো 400 টাকা 1 মাস পরে আমি পাইলাম, এবং পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, হায় দুনিয়ার আল্লাহ, শ্রেষ্ঠ আই ক্যান ধনী। ডু লট অফ থিংস। মানে 400 টাকা পাইছি আমি। তখন করিয়েটা আমি কি আর কি? তোলারাম কলেজে পড়তাম। আমার টাকা, হ্যাঁ, এত টাকা তো 2004। একসাথে ইউজুয়ালি বিনা কারণে হাতে আসে না। লাইক ফ্যামিলিরা তখন কত টাকা দিত? স্কুলে যেতে 10 টাকা বা 20 টাকা দিত, এর বেশি তো দিত না, বাট ইয়েস, ইয়েস, 10 ইয়েস। টাকা দিত, বড় 10 টাকা দিলে বড় লোক হ্যাঁ, আর কি। সেই 2003-4-এর কাহিনী কিন্তু, এটা এখনকার কাহিনী। এখন 10 টাকা দিয়ে চকলেট কিনতে পারি না আমরা, তখন 10 টাকা কিন্তু অনেক, মানে সেই পরিমাণ। 400 এক্স্যাক্টলি। টাকা পাওয়া মানে আমি ওয়ান অফ দ্য বড় লোক, মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন আর কি, মানে সেরকম একটা ফিলিংস। তো ওইটা পাওয়ার পরে মনে হইলো যে না, এইটা দিয়ে তো হালাল ভাবে টাকা ইনকাম করা যাচ্ছে। মানে তখন আই ওয়াজ সার্চিং ফর মোর টিউশন। আমি তখন বুঝতাম যে টাকার একটা ব্যাপার আছে, টাকা থাকলে অনেক কিছু করা যায়, চাইলে মনের মতো কিছু কেনা যায়, চাইলে কিছু খাওয়া যায়। তো এরপর আমি যখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রায় শেষ, অ্যাডমিশনের জন্য লেখাপড়া শুরু, তখন
আমি যে কোচিং থেকে লেখাপড়া করতাম, ইন্টারমিডিয়েটে যে কোচিং এর পরীক্ষা দিয়েছি, সেই কোচিং এর স্যার মেহেদি স্যার, হুম, হুম। উনি আমার বাসায় চলে আসলো সকালবেলা 6টার সময়। আয়সা বলল, ফাহাদ আয় তুই পড়ানো স্টার্ট কর। তো ওনার একটা একদম গোছানো কোচিং এর এক গাদা স্টুডেন্টের সামনে গিয়ে আমি এই যে শুরু করলাম পড়ানো 2004-এ। তখন আমার সামনে তখন 15-20 জনের মতো একটা ব্যাচ ছিল। এই যে ব্যাচ পড়ানো স্টার্ট করলাম, দে ফিল লাইক যে ওরা একটা ভালো টিচারের কাছে ওরা পড়া স্টার্ট করলো। আমার কাছে মনে হলো যে এইটাই হচ্ছে মনে হয় আমার জার্নি, এইটা মানে আমি পড়ে ভালো লাগতেছে। তাহলে আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এবং পড়াচ্ছেন কোচিং সেন্টার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে, সেটা না কি না, এরকম? তখন 9-এর ব্যাচ। ও আচ্ছা, 9-এর নাইনের ব্যাচ। মতো। তাও একটা ইন্টারমিডিয়েট একটা ছেলে পেলে, একটা গ্রুপ অফ ছেলে পেলের সামনে দাঁড়ায় গেছে ক্লাসের টিচার হিসাবে আর কি। এবং হ্যাঁ হ্যাঁ, উনি কি বুঝতে পারছে যে যেহেতু ওই স্যার বুঝতে পারছে যে এই I was the স্টুডেন্ট। best. I was the best guy of that coaching, যে আমি হচ্ছে ম্যাথে 99 পেতাম। এর আগে ওই ইতিহাসে 99 পাইনি ম্যাথে। আচ্ছা আচ্ছা। তো ওনারা আমার রেজাল্ট দেখে অ্যাস্টনিশড, আমার বাসায় বাবা মাকে বললো। তো আমার মা হচ্ছে খুব হার্ডকোর টাইপের বলেন, পড়াশোনা করবি মানে পড়বি না মানে গুলি করে দিব। মানে রিয়েলি ওনার কাছে গুলি থাকলেও পিস্তল থাকলে গুলি করে দিত। তো আমি সেভাবে বড় হয়েছি যে জীবনে একমাত্র লেখাপড়াই হচ্ছে এবং আমার একমাত্র কাজ। তো বইয়ের প্রতি প্রেম, পড়ানোর প্রতি প্রেম, আর এখানে অনেক স্টুডেন্টের সাথে কানেক্ট করা যায়। কানেকশনের যে মাল্টিপল যে ডাইমেনশনস গুলা, এটা আমাকে অ্যাট্রাক্ট করা স্টার্ট করলো এবং আই ওয়াজ গেটিং হাংরি ফর মোর ব্যাচেস। এখানে এবং এইখানে তখন একটা ইন্টারমিডিয়েটের যদি কেউ একজন এরকম পড়ানো শুরু করে, তার নিজের পড়াশোনার মধ্যে হ্যাম্পার হয় না? এটা কিভাবে মেনটেন করছেন আপনি? আমি একটা ব্যাচ পড়াইতাম, একটা ব্যাচ, ওকে। সপ্তাহে 2টা ক্লাস, Okay. এর তেমন কি। আচ্ছা আচ্ছা। তো আমি তো এরকম ভাবে সারাদিন বিজি থাকতাম না। উনি আমাকে একটা, ওই তখনকার সময় এখনকার সময় তো পার্থক্য আছে, 20 বছর আগের গল্প হুম বলছি। হুম হুম হুম। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে না না, এটাই মনে হয় আমি পারবো। এবং ওই যে শুরু জার্নি, ওই জার্নি আজ পর্যন্ত ক্যারি করতেছে এবং অন্য কোনো দিকে আমার যাওয়ার ইচ্ছা হয়নি। অন্য কোনো ক্যারিয়ার আমার সামনে আসলে, হ্যাঁ চাকরি করছি আমি, হুম। চাকরি করছি because আমি লেখাপড়া করেছি ইউনিভার্সিটিতে, পাবলিক হেলথে। তো জনস্বাস্থ্যে যখন পড়ালেখা করলাম তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি ডিজাস্টার ম্যানেজমেন্টে। তো তখন আমার কাছে এই মানে ক্যারিয়ার সামনে আসা শুরু করলো, এনজিও ক্যারিয়ার। আমি তখন মনে করতাম যে ইউএনডিপি তে চাকরি করব, ইউএন ভলান্টিয়ার্স হব, বিভিন্ন দেশে যাব, হিউম্যানিটিজ এর সাথে কাজ করব। তো তখন আমি প্রথম আমার যে অফিসের আমার ইউনিভার্সিটির যে টিচার, আমার সিনিয়র একজন খুব কাছের টিচার ডক্টর নিজামুদ্দিন আহমেদ স্যারের সাথে আমি একটু শখ কথা তৈরি করি এবং স্যারকে আমি বললাম যে স্যার আমি আসলে তাহলে একটু চাকরি করতে চাই বা আমি যুক্ত হতে চাই, আহ, আপনি আমার জন্য একটু ব্যবস্থা করেন। সামহাও এটা, উনি খুবই খুবই প্রফাউন্ড একজন টিচার এবং অনেক বেশি পরিমাণে আমাকে ভালোবাসতেন এবং আমিও সেই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারছিলাম। তো নর্থসাউথে 2014-তে, আমি তখন আমার মাস্টার্স প্রায় শেষ, 2014-তেই উনি একদিন ফোন দিয়ে আমাকে বললেন যে অফিসে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আমার তখন অন্তরটা একদম নাড়া দিয়ে উঠলো। তো তার আগ থেকে কিন্তু আমি পড়াচ্ছি, রানিং পড়াই যাচ্ছি, অনেক অনেক টিউশনস। আমি 2005 থেকে কিন্তু 14-তে চলে আসছি। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি 9 বছরের গল্পটা লাভ দিয়ে আসলাম। হুম হুম হুম। তো 14-তে আমি প্রথম একটা এনজিওতে, ওনার একটা এনজিওতে, একটা প্ল্যান ইন্টারন্যাশনালের একটা প্রজেক্টে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করলাম 2014-তে। আমার বেসিক স্যালারি 40,000 দিয়ে স্টার্ট হলো। এবং ওই যে একটা জার্নি, যে চাকরির জীবনে একটা ঢুকলাম এবং পড়া মানে কি বলে পড়ানোটাও কিন্তু আমি ছাড়িনি তখন। আমি 9টা 5টা চাকরি করে 5টার পর আমি আমার যে কোচিং যেখানে আমি পড়াতাম সেখানে আমি এসে পড়াতাম। এবং চাকরির কারণে আমার লেখাপড়াটা আসলে হ্যাম্পার হওয়া স্টার্ট করলো। এই সরি, মানে চাকরি পড়ানোটাকে চাকরি। হ্যাম্পার হওয়া স্টার্ট করলো। হুম। চাকরির কারণে আমি পড়াইতে পারছিলাম না ঠিক মতো, কারণ প্রপার টাইমে আমি অফিস থেকে বেরোতে পারিনি। গুলশান থেকে মিরপুর 10-এ এসে আমি 5:30টার ব্যাচ গুলা কন্টিনিউ করতে পারিনি। তো দেখা গেছে যে পড়ানোটা তো একটা হ্যাম্পার হইলো, মনটাও খারাপ হইলো, এদিকে চাকরিটাও করতে চাচ্ছি আমি, এই এনজিওতে ক্যারিয়ারও করতে চাচ্ছি,
আবার পড়াইতেও চাচ্ছি, কেমন যেন একটা কনফ্লিক্ট। সংঘর্ষের মতো মনে হলো। হ্যাঁ, এই কনফ্লিক্টটা নিয়ে আমি 1 বছর পার করলাম। এরপরে নেক্সট আরেকটা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, সেখানেও চাকরি হলো। ওই চাকরির সাথে সাথে পড়ানোটাকেও আমি চালায় যেতে থাকলাম। কিন্তু এই যখন 2020 এসে করোনা আসলো, এই করোনা আসার পর চাকরি তো আসলে সেই অফিস গিয়ে আর হয় না, সবাই হচ্ছে ঘরে বন্দি হয়ে গেল। কিন্তু স্টুডেন্ট 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, এদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য কেমনে কেমনে জানি আমি চলে আসলাম, নিজেও বুঝতে পারলাম না। ফেসবুক লাইভ করি নাই, প্রথম এসে ফেসবুক লাইভ করলাম, এই তোমরা করোনার সময় শুধু শুধু ফেসবুকে থাকো না, পরীক্ষা হবে, তোমরা একটু লেখাপড়ায় বসো। এই যে যখন আমি আসলাম স্টুডেন্টের সামনে, স্টুডেন্ট যখন আমাকে একসেপ্ট করা স্টার্ট করলো, এই তখন আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসলো। তখন এসএসসি 21 ব্যাচে আমি যখন লাইভ করাতাম, তখন একসাথে 12,000 13,000 লাইভ। তখন এই লাইভ তখন আসলে একটা আমার, স্বর্ণযুগ ছিল আর কি। প্লাস হচ্ছে মানে হ্যাঁ, ছেলেপেলে বাসায় করণীয় কিছু নাই আসলে, এবং না, খুবই না, টেন্সড একটা টাইম পার করছে আর কি, যেখানে আসলে কি হবে, মৃত্যুর কিছু ভয় আছে, করোনা কি করবে না করবে, হ্যাঁ, হ্যাঁ, পা- সরকারও জানে না কি হবে না হবে, দেশও জানে না বাসা থেকে বের হবে কি হবে না। খুবই ভয়ঙ্কর একটা টাইম যাচ্ছিল আর কি, একদম পুরো বাসায় বন্দি টাইপের একটা অবস্থা। সবাই ইয়া হয় না এবং মারা যাচ্ছে, এই দেখা যাচ্ছে এরকম ঘোষণা পাওয়া আসতেছে। এর ভিতরে একটা অনলাইন এডুকেশনের আসলে রিভলিউশনটা এই সময়টার মধ্যে হয়েছে। আমরা একদম, এর আগে আমরা জানতাম একদম। হচ্ছে অনলাইন এডুকেশন মানে 10 মিনিট স্কুল বা এই টাইপের একটা বিষয় তারা করতো আর কি। একটু একটু হচ্ছে আমরা একটা দুইটা নাম শুনতেছি, কিন্তু টিচাররা শুধু এই ফাহাদ স্যার না, আরো অনেক অনেক স্যার কিন্তু তখন অনলাইনে ক্লাস নেওয়ার একটা সময় পরে শুরু করছে, এবং এটা একটা সময় আসছিল যে মনে হচ্ছে যে আমরা কখনো আর স্কুলে হয়তো ফিরবো না, মানে এমন কিছু সময়ও গেছে যে আমরা কখনো হয়তো ক্লাসে ফিরবো না, অফলাইন ক্লাস সবকিছু শেষ হয়ে যাবে, এইরকম একটা বিষয়। সো এই বাসায় বসে যখন মানে একটা হচ্ছে কোচিং সেন্টারে যাওয়া, আরেকটা হচ্ছে অফিসে যাওয়া, তারপরে বাসায় বসে যখন শিক্ষকতাটা শুরু হলো, তখন ফ্যামিলির সাথে ব্যালেন্স করা, প্লাস হচ্ছে আরো অন্যান্য অ্যাক্টিভিটিস, এবং এই ফাহাদ এইখানে একটা টিউটোরিয়ালস। ইন্টারেস্টিং পয়েন্ট আছে। হ্যাঁ, 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 এটা কিভাবে আমি ছিল? এখানে একটা পয়েন্ট আছে। হুম। এইটা হইলো যে, উম, আমি বিয়ে করি 2018-তে। হ্যাঁ, 2018-তে বিয়ে করলাম 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর শুক্রবার ছিল, আমার ওই দিন বিয়ে করার ইচ্ছে ছিল না, কারণ ওই দিন আমার কাছে একটা কলঙ্কের দিন মনে ছিল, কারণ বাংলাদেশে বুদ্ধিজীবীদের ওই দিন মারা হয়েছিল। হুম। তো কিন্তু আমি আসলে বাধ্য হয়ে বিয়ে শাদী করে ফেললাম। তো বউরে বললাম যে চাকরিও করি, পড়াই। বউ দেখতেছে যে ফাইট উঠতেছি না, মানে আমার বউ দেখলো যে আমি 1 বছরে ওর সাথে মাত্র 1 মাস সংসার করছি, আর বাকি সময় বাইরে থাকি। তো ও আমারে বললো, কি যেন একটা ইন্সপায়ারেশন দিল, আমার মনে নাই। ও আমাকে কোনো না কোনো ভাবে বুঝাইতেছে যে তুমি একটা করো, একটা কথা, ওকে। হয় তুমি চাকরি করো, নাহলে তুমি এটা পড়াও, তুমি একটা করো, কারণ এত টাকা আমার লাগবে না, বা তোমাকে পাচ্ছি না আমি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, আমি 6 ঘন্টা শুধু ওর বাসায় ঘুমাইতে দিতাম। তো বিয়ে করার পরে জীবনে যখন একটা স্টেবিলিটি আসলো, বা মনে হইলো যে না, এখন আমার একটা স্টেবল কিছু করার দরকার, এখন শুধু টাকার পেছনে দৌড়াইলে এটা লাইফ হলো না। কিভাবে কিভাবে 2021-এর ব্যাচ কে যখন আমি পড়ানো স্টার্ট করলাম, আর সারা দেশব্যাপী একটা এক্সেপ্টেন্স আসলো, আমার কাছে তখন মনে হইলো যে ইট শুড বি অ্যাপ্লাইড। আমার এখন প্রতিষ্ঠান বানাইতে হবে, আমার এখন আর ছোট চিন্তা করলে হবে না, আমার বড় চিন্তা করা হবে। ন্যাশনাল চিন্তা করতে এই পারেন। আগে ছিল রিচ আউটের ইয়ে ছিল না, যে আমি একটা কোচিং সেন্টারে গিয়ে আমি হয়তো সামনে দাঁড়াচ্ছি কতজনের সামনে, 40 জনের সামনে, বড় জোর 50 জন, 60 জনের সামনে, 100 জন। ক্লাসরুম গুলাতে ইউজুয়ালি হয় না, কোচিং সেন্টার ক্লাসরুমে খুব কম হয়, ঠেসে ঠুসে হয়তো হইতে পারে। কিন্তু যখন 10,000 20,000 আসে, তখন একটা দায়িত্ব চলে আসে, অপরচুনিটি আসে, দায়িত্ব আছে। একটা বিষয় হচ্ছে যে একটা ঢাকার বাইরের ছেলেপেলেগুলা কিন্তু এই ধরনের টিচারের কখনোই ইয়েস, মানে ইয়েস, অ্যাক্সেস ইয়েস, পায় না। সো ইটস নট অ্যাবাউট অনলি ইস ইয়েস, মানি একটা ফ্যাক্টর থাকতে হবে, বিকজ একটা এখানে শুধুমাত্র ফাহাদ স্যারের লাইফ না, আরো 50 জনের লাইফ, মানে একদম সরাসরি যুক্ত একটা প্রতিষ্ঠান, অনেক কিছু আছে। এটা আমরা হয়তো চিন্তা করি না যে সব কোটি কোটি টাকা হয়তো ফাহাদ স্যারই নিয়ে যাচ্ছে আর কি। কিন্তু না, 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 মানে একটা অর্গানাইজেশন চলা,
স্টেবিলিটি, ইন্টারনেট, মানে অনেক 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 বিল আছে। বাট তার আগে শুরুর দিকে আসলে ফাহাদ টিউটোরিয়ালটা আসলে ফর্ম হওয়ার কিন্তু একটা সাহস লাগে। ইটস নট, আমি একজন টিচার, এক্স্যাক্টলি, আমি টিচাইতে এক্স্যাক্টলি পারতেছি। সাহস লাগে। আমি হ্যাঁ, টিচার, টিচিং আমাকে দিলে আমি 10 দিন, 1 বছর, 2 বছর আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। এবার অন ক্যামেরার সামনে করি বা কিছু একটা করি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ার কিন্তু অনেক হ্যাসেল আছে, অনেক ঝামেলা আছে, অনেক রিস্ক আছে এবং অনেক লায়াবিলিটি আছে। আর আমি 2-4 দিন না খেয়ে থাকলাম অথবা থাকলাম না, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যে একজন এমপ্লয়ি হায়ার করব, 5 জন অফিস সহকারী হায়ার করব বা ওকে হায়ার করব, that has a completely different dimension of মানে প্যারা, hassle, গ্যাঞ্জাম, রেসপন্সিবিলিটি, risk, and how মানে you আমার deal with it. স্টাফের কোনো প্রবলেম হতে পারে না। হুম, আমি আমি প্রচুর সাহসী মানুষ। হুম, হুম, in terms of পার্সোনাল পার্সোনাল লাইফ বাদ দিলে আমি যে কোনো টাইপের রিস্ক নিতে পারি, এবং ওই রিস্ক গুলো নিয়ে দ্য মোস্ট চ্যালেঞ্জেবল টাস্ক ইন দিস প্ল্যানেট হচ্ছে টু ফাইন্ড রেসপন্সিবল পার্সন যাদের উপর আপনি রিলাই করতে হবে। কোম্পানি ফর্ম করার হচ্ছে সবচাইতে দামি ফ্যাক্টরটা হচ্ছে টু ফাইন্ড দ্য পারসনস দ্যাট ইউ ক্যান রিলাই অন। এই লোকগুলোকে খুঁজে বের করে 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 আমি আজকে এক একজনকে পাইছি। আমার যে এখন টিম মেম্বার, আপনি হয়তো আমার ইউটিউব চ্যানেলটা অথবা ফেসবুক পেজটা ঘুরলে দেখবেন যে যেই মানুষগুলো আছে এরা আজকে আমার সাথে 16-17 বছরের সম্পর্ক। এদেরকে আনা, এদের ক্যাপাসিটিটাকে তাদেরকে চেনানো যে গাইস ইউ আর মোর কেপেবল টু ডু। আপনি বিশ্বাস করেন, এই যে বিশ্বাসটা, এই যে স্বপ্ন দেখানো, এটাই তো এন্টারপ্রেনারশিপ। এই আমার ভিতরে একটা পরিবর্তন এসে থাকলো, আমার বউ আমাকে একটা মানে সাপোর্ট দেওয়া ফিল করলো, দিয়ে দেবো। কিসের চাকরিটা ফিল করবো, মাস শেষে 1 লাখ টাকা বেতন স্যালারি মানে আসবে, আর আমি হচ্ছে সেটেল লাইফ। নো, আমি এর চেয়ে বেশি ইনকাম করতে পারি, এর চেয়ে বেশি ইনকাম করাইতে পারি। এখন আমার হচ্ছে জীবনে রিস্ক নিতে হবে, আমার অফিস বানাইতে হবে, এই 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমার বিল্ডিং হায়ার নিতে হবে, 5 লাখ টাকা আমার মাসে বেতন দিতে হবে, এবং স্টাফ স্যালারি আমি এখন 6.5 লাখ টাকা স্টাফ স্যালারি দিই। এই রিস্কে আমার আসতেই হবে। এই যে জার্নিটা হইলো, এখন জীবনে এত ডাইমেনশন, এখন আর টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি সার্ভিস এনশিওর। তাতে আমার নিজের স্যালারি 1 টাকাও না থাকুক, ডাজন্ট ম্যাটার। আমার যে সাইকেলটাকে আমি রান করছি, আমি যে মেশিনটাকে স্টার্ট করেছি, এইটা বন্ধ হবে না। এখন জীবনটাকে অন্য একটা ফ্লেভার আসছে, এখন জীবনটাকে আমি অনেক বেশি উপভোগ করি। এবং এই যে মাঝখানে আমি জেলে গেলাম, আমি যে আল্লাহ আমাকে এত কিছু দেখাইছে এই জীবনে, এই যে ছাত্রদের পাশে থাকা, এবং যে ছাত্রকে নিয়ে আমার জীবন, যে ছাত্রদেরকে লেখাপড়া করে আমার উপরে উঠাইতে হচ্ছে, এই ছাত্রদের উপরে যে গুলি করছে পুলিশ, এই গুলি করার যে সে পারে না, ওই ছাত্রের সামনে যে দাঁড়াইতে হবে, এটা চাকরি করা ব্যক্তি কখনো ফিল করবে না। এটা এবং ফিল করবে একটা এন্টারপ্রেনার, যেটাকে ওন করে, এই ছাত্রকে ওন করে, যে বেটা তুই পুলিশ আমার ছাত্রের গায়ে গুলি করলি কেন। এই যে সাহসটা, এটা একটা চাকরিজীবী মাইন্ড সেট আপ থেকে আসবে না। এই তখন এই যে চ্যালেঞ্জ গুলো আমার জীবনে আসতে থাকলো, এখন মানে অলমাইটি আমাকে একটা জার্নির মধ্যে দিয়ে নিচ্ছে আর কি, এই তো। মানে এই জিনিসটা আমি হচ্ছে আমরা অনেকেই, মানে আমার মনে হয় যে ফাহাদ স্যারের যত স্টুডেন্ট আছে ছাড়াও, আমি হয়তো পার্সোনালি ফাহাদ স্যারের স্টুডেন্ট না, কিন্তু আমরা যেই কারাবন্দির দিনগুলার হয়তো এক্সপেরিয়েন্সটা শুনছি, এক্সপেরিয়েন্স দিয়ে আমরা কিন্তু যাই নাই, আমরা এক্সপেরিয়েন্সটা জাস্ট শুনছি কয়েকজন মানুষের তাদের ধারা বর্ণনাতে অথবা তাদের ইমোশন থেকে। বাট মানে আমার ধারণা আহ, এ- এত যতজন শুনছে তারা ওই পেইনগুলা না শুনলেও দে কুড হ্যাভ ফিল্ড ইট ইন দেয়ার হার্ট আর কি, হয়তো ফিজিক্যালি বডিতে ফিল করে নাই ফাহাদ ছাড়া যত স্টুডেন্ট, কিন্তু মাইন্ডে, ব্রেইনে, মানে ইট ওয়েন্ট আর কি। এবং আমি যেটা বলতেছিলাম যে আমি এবং আমার ওয়াইফ আমরা গ্রোসারি করতে গেছি, সেখানে বসে বসে হচ্ছে এই আহ, ঘটনাটা আমরা শুনছি আর কি। সো আমি জাস্ট একটু জানতে চাই যে আসলে মানে হাউ টাফ ওয়াজ দ্যাট আর কি, যে আমরা আপনার যখন ধরে নিয়ে গেল, প্রথম দিকে তো মনে হচ্ছিল যে জিনিসটা আসলে তেমন কিছু না, আমি একজন
স্যার আমি অত ডিরেক্ট কোনো অপরাধ করি নাই বা মেট্রো রেলে আমি আঘাত করি নাই, একটা সৎ সাহস ছিল। একটা সময় পরে সৎ হুম সাহসটা হারাই গেছে, যে না, আমি সৎ থাকার, আমি ভালো থাকার আর কোনো ভ্যালু নাই। সো এই যে মানে মরাল বিপর্যয়, যেটা আমরা কখনো কারো লাইফে আসুক সেটা আমরা চাই না, যে মানে সত্য, ন্যায় এবং যেটা যেটা দিনের মতো সত্য সেটার সাথে আমি আসি, তার মানে দ্যাট উইল গিভ মি, প্রোটেক্ট মি, আমাকে এই দুনিয়া এবং পরের দুনিয়াতেও আমাকে এটা, যারা পরকালে বিশ্বাস করে তাদের জন্য অ্যাটলিস্ট এই জিনিসটা আমাদেরকে রক্ষা করবে, গাইড করবে। কিন্তু একটা সার্টেন স্টেজে গিয়ে ইট ফেল্ট লাইক না, আই 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 অ্যাম রং অ্যাবাউট ইট। এরকম একটা মোমেন্ট আসছিল কারামন্দির একটা সময়ের মধ্যে কি, সেই সময়টা যেখানে অন্যান্য আরো 6 জন মিলে দেয়ার ইজ নো এন্ড, এটা আসলে শেষ হচ্ছে কোথায়। সো হাউ টু ডিল উইথ দিস এক্সট্রিম মানে ডিফিকাল্ট সিচুয়েশন, দিস ইজ ভেরি ভেরি এক্সট্রিম ডিফিকাল্ট সিচুয়েশন, যে মানে আই লস্ট এভরিথিং, আমার মোরালিটি, আমার ন্যায়, আমার আমার নিজের যেই যেই মানে বিল্ডিং ব্লক আছে একটা মানুষের, আছে না, যে আমার অর্থ করি এগুলো তো অনেক দূরের হিসাব আর কি, বা বা থাকা বা ফ্যামিলি সবকিছুর পরে আমার কোর যখন নাই হয়ে গেছে বা এত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, সেই সময়টায় আসলে একটা মানুষ আসলে কিভাবে থাকে আর কি, মানে এই এক্সট্রিম ভোলাটাইল, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, মানে হাউ ডু ডিল উইথ ইট, বা একটা মানুষ কিভাবে করে আর কি। দিস ইজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য কোর এক্সট্রিম লার্নিং ফর আস আর কি, অ্যান্ড আই হোপ নো ওয়ান হ্যাভ টু ফেস সিমিলার সিচুয়েশন। যেটা স্যারও বলছে একদম শেষটা, যে আমার শত্রু যেন হচ্ছে যেন এই টাইপের সিচুয়েশনে না পড়ে আর কি। সো মানে হাউ টু ডিল উইথ ইট আর কি, এরকম সিচুয়েশন কারো লাইফে আসে না, কিন্তু কিভাবে এটাকে ডিল করা যায় আর কি। বিশ্বাস করতে হবে, বিশ্বাস যে উপরে একজন আছে। এই যে ইমান, এই যে শক্তিটা, এটা হারাই ফেললে, এই যে মুসলমানের যে ইমানি শক্তি, এটার যে কি পাওয়া, মানে আপনি দেখতেছেন আপনার সামনে সব অন্ধকার, আপনি দেখতে, আমি তো লিটারালি ফিল করছি আমার তো 15 বছর জেলদি করা, মানে আমার উপরে যে টর্চার করছে আর আমাকে যে পরিমাণ মানে আঘাত করছে, এবং আঘাত করার সময় যা যা বলছে ওরা, আমি লিটারেলি মনে হয়েছে যে আমি মনে হয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অফ বাংলাদেশ, থানায় আমাকে যেভাবে আঘাত করছে, আমি তো মনে করছি যে কমসে কম 15 বছরের জেল তো দিবেই। তো আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমি আমাকে নতুন করে ভাবতেছিলাম যে আমি কিন্তু একবারের জন্য ওদেরকে স্যার বলিনি, আমি একবারের জন্য ওদেরকে আমি সরি বলিনি। যদি ওই মোমেন্টের ভিডিও ফুটেজটা বাইর করা যেত, তাহলে আমার মনে হয় কোনো সাধারণ মানুষ ওই দৃশ্য দেখতো না। আমরা ফেসবুকে ওই যে স্টুডেন্ট গুলার যে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে, হুম হুম হুম। গুলি করতেছে, এই দৃশ্যটা দেখে অনেকে হচ্ছে গিয়ে মানে আমরা সহ্য করতে পারেনি, তাই না? একটা অপরিচিত মানুষ আর একটা আমি তো কাউকে চিনি না, ওই যে যে পুলিশ গুলি করতেছিল, ভিডিও চেহারা এখন তো আমাদের চোখের সামনে, এখন কারে গুলি করতেছে তারও আমি চিনি না, পুলিশও আমি চিনি না, গুলি করতেছে, মাইরে ফেলাইলো, একটা অপরিচিত মানুষের এই 10 সেকেন্ডের ভিডিও আমি সহ্য করতে পারছি না। আর আমারা যখন মারছে, আমাকে তো মানুষ চিনে, ওই ভিডিও যদি এখন মানুষকে দেখাই, অন্তত পক্ষে 50% স্ট্রোক করবে শুধু ব্রেইনে, যে ওর ব্লাড সার্কুলেশন ক্লোজ হয়ে গেছে, যে আমাদের উপর কি হয়েছিল। কিন্তু আমার একটা শক্তি ছিল ভিতরে, যে আল্লাহ আছে উপরে একজন, এবং উনি যদি মরেও যায় আজকে, মৃত্যুর পরের যে জীবন, সে জীবন উনি আমাকে পুরস্কৃত করবে, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। এই শক্তির কারণে যা কিছু আমার সামনে হচ্ছিল, থানায় নিয়ে গেল, ডিবিতে নিয়ে গেল, হাজতে ঢুকাইলো, কোর্টে নিল, গারদে ঢুকাইলো, জেলে নিয়ে গেল, আমদানিতে রাখলো, জেলখানায় কাটছিলাম 5 দিন, আমি এনজয় করছি লাইফ। অন্য আমি বলবো স্পিরিচুয়াল লেভেলের এনজয়, এটা কিন্তু মানে অন্য, মানে আমি স্পিরিচুয়াল ওই লেভেল। যাচ্ছি আমি, মানে বড় বউ কি করবে, মানে আমরা কি করবে, ফাঁসি তো দিবে না, মেরে ফেলবে হয়তো, ফাঁসি ক্রস তো ফায়ার দিবে নেবে, এই তো এটা না, মানুষ। না, না, ফাঁসি দিবে না, হুম আয়না করে পাঠাই দিবে, হুম তাহলে গুলিই করবে। আচ্ছা, গুলি করলে কেমন লাগে, গুলি করলে গুলি লাগবে, একটু বুকে ধরে বসে পড়ে যাবো, মরে যাবো, আচ্ছা ঠিক আছে, এটা তো স্থানান্তর হবে। তখন আমি এইরকমও স্বপ্ন দেখছি যে জান্নাতে আমার ওয়াইফের সাথে আর আমার মেয়ের সাথে দেখা হয়েছে। তো
আমি এই ফিলিংসটা কখন ফিল করতেছিলাম থানার হাজতে। আজকে যদি আমাকে মারে ফেলে আল্লাহ, আমি তো 6 বছর মসজিদে আজান দিছি, 6 বছর। তা আমি আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ, আমার যদি একটা আজান তোমার কাছে কবুল হয়, তাহলে তুমি আমারে আমার মা, আমার ওয়াইফ আর আমার বাচ্চা, ওদের সাথে আমাকে দেখা করে। তো ঠিক আছে, হ্যাঁ? তো তারপর এটা ছিল সবচেয়ে টাফ মোমেন্ট, যখন আমি ফিল করতেছিলাম যে ওরা যদি আমাকে মেরে ফেলে তাহলে এই ইহজগৎটা আমি দেখবো না। তো আবার হঠাৎ করে মনে হলো যে দুনিয়া মাজরাতুল আখিরা, মানে এই পৃথিবীটা হচ্ছে খুব সংক্ষিপ্ত একটা সময়। তো নিজেকে নিজে একটু মানে বুঝ দিচ্ছিলাম যে এই পৃথিবীটা তো হুট করে চলে যাবে, সবাই মরে যাব, তাহলে তো একদিন মরেই যেতে হবে। আহ, তাহলে আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে তো দেখবো না, মাকে দেখবো না, তো দেখা তো হবে। ওই যে একটা মানে ফিউচারের উপর আমি ট্রাস্ট করছি, ওই ট্রাস্টের কারণে আমি মনে হয় এনজয় করতে পারতেছি। কেমনে? আচ্ছা কি করবি কর, থানায় মারবি, মার, ডিবি আর কি বলবে, ডিবি মারবে মারুক, জেলে যাব, দিল 15 বছরের জেল, জেলখানায় জেলারদের সাথে থাকবো, কয়েদিদের সাথে থাকবো, জেলখানায় ওরা যে খাবার খায় খাবো, সমস্যা নেই, খাবো। তবে আমি যে আরো অ্যালাইভ ছিলাম, এটার আরেকটা রিজন ছিল যে আমার সাথে আরো 5 জন ছিল। 5 জন, হ্যাঁ, টোটাল 6 জন। জেলখানায় ওনাদেরকে আমি আরো দেখতে পাচ্ছি, আমি তো এনজয় করতেছি। আমার রুমে ছিল সানি আর মনির স্যার, হুম। একই রুমে আমরা 3 জন। আর এর চাইতে আর আনন্দের কি হইতে পারে? আমি তো মন খারাপ আর কি করব, কিন্তু মন খারাপ হয়। কিন্তু এই মন খারাপটা বুঝাইতে দেওয়া যাবে না আরেকজনকে, মন খারাপ হয় তাহলে আমার মন খারাপ দেখে ওর মন খারাপ হবে। এবং তো আমরা সবাই ভেঙে নিজেরা পড়বে নিজেদেরকে, আরকি। ইয়াস, নিজেরা নিজেদেরকে চেরিশ করতেছিলাম। মনীষা বললাম, গুরু ধরেন আপনার 10 বছর হয়েছে, আমার 15 বছর জেল হয়েছে, চাইলে কি করবো? আরে চাইলে মানে একটা কিছু করবো, উপন্যাস লিখবো। এই ফাঁক স্যার, খাতা কিনেন, কলম কিনেন, যেখানে সব পাওয়া যায়, হ্যাঁ, খাতা কলম কিনেন, আমি নাটক লিখবো, উপন্যাস লিখবো। আমরা তো প্ল্যান করে ফেলাইছি 10-15 বছরে কি করবো না করবো। তো আবার একটা মনে মনে ইমানি শক্তি ছিল যে না, দেখা হবে, দেখা হবে। সত্যের জয়টা তো আসবে আরকি। এইভাবে, ন্যায়ের জয়টা হ্যাঁ, আসবে একসময়। এটা আশা ছিল আরকি। এইভাবে মানে সময়টা পার করছে। হ্যাঁ, আমরা একটু মানে আরেকটু যদি হচ্ছে মানে এই যে স্টুডেন্টদের জন্য আপনাদের যেই কমিটমেন্ট এবং যেই সারাউন্ডিংস, এমনকি এই যে এই যে আমাদের আন্দোলনের সময় যেই রেস্ট্রিক্টেড টাইমের ভিতরেও যেই মোরাল সাপোর্টটা, এটা কিন্তু স্টুডেন্টরা ফিল করছে যে ইয়েস, আমরা মাঠে আছি, আমরা রাস্তায় আছি, আমরা জীবন দিচ্ছি, এবং আমাদের যারা হচ্ছে গাইড করে, মেন্টর আছে বিভিন্ন অনলাইন টেক, যাদেরকে আমরা এডটেক বলি, সেখান থেকে কিন্তু প্রায় সকল মেন্টররাই হচ্ছে তাদের মতো করে একটা না একটা সময় হচ্ছে স্টুডেন্টদের সাথে একদম হয়তো রাস্তায় নেমে গেছে, অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে ছিল আর কি। এবং এই মোরাল জিনিসটা পাওয়ার পরে আমরা যখন বিজয় হইল, সেই ডিফারেন্সটা আপনি কিভাবে ফিল করতেছেন? যে আমরা আগে উফ, সাপোজ জুলাইতে ভার্সেস এখন, যেটা ডেফিনেটলি শত শত আমরা হয়তো আজকেও একজন দেখলাম যে 39 দিন পরে একজন মারা গেছে বুকে বুলেট নিয়ে আর কি। তো আমরা হয়তো 500-600 হয়তো শহীদ আমরা জানি, হাজার হাজার হচ্ছে আহত জানি, এবং সংখ্যা আপনি আরো বেশি, আরো সংখ্যা আরো বেশি। বেশি, সংখ্যা আরো বেশি। আমরা রিপোর্ট তো যে সব আসে না, বা প্রপার, কালেকশন সব হয় না। না, প্রপার যে আদমশুমারি করে না ওইরকম ইউনিয়ন পর্যায়ে একটা জরিপ করলে বোঝা যাবে। যদি স্বচ্ছ জরিপ করা যায় তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কয়টা ফ্যামিলি থেকে আর সন্তান মারা গেছে। সন্তান মারা গেছে, এফেক্টেড হয়েছে, এবং কত মানে ওই ওই কয়েকদিনের মধ্যে তো আমরা অফিসিয়ালি জানি 10,000, তারপরে আরো কত করছে, বন্দি করছে, সেটা তো আমরা জানি না, তাদের সবাই হয়তো মুক্তি হয়েছে কিনা। কিন্তু আহ, একজন টিচার হিসাবে, বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে, অথবা একজন পার্সন অফ বাংলাদেশ যে হচ্ছে স্টুডেন্টদেরকে শিখায়, তার এই যে স্টুডেন্টদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফিলিংসটা কিরকম, বা
চেঞ্জটা কিরকম আসছে আর কি অ্যাজ এ পার্সন বা একজন টিচার হিসেবে ফাহাদ স্যারের কাছে এটা কিভাবে আসছে যে আমরা জুন জুলাই এর আগে যেরকম ছিলাম আর এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আমরা যেরকম আছি আর কি, মানে হোয়াট চেঞ্জড, এই স্বাধীনতাটা আসলে কি দিছে ফাহাদ স্যার একটা পার্সন হিসাবে বা একজন টিচার হিসাবে আপনাকে কি দিছে এই এই ত্যাগ তিতিক্ষাটা? আপনার নিজেরও ত্যাগ তিতিক্ষা আছে, বাট এটার চাইতেও যারা জীবন দিছে তাদের ত্যাগ তিতিক্ষাও আরো অনেক বড়, সেটা আমরা হয়তো কম্পেয়ার করব না। সব সব সাপোর্ট বা সব স্যাক্রিফাইসই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, কারোটা কম কারোটা বেশি সেভাবে আমরা অবশ্যই কাউন্ট করব না, কিন্তু এত এই কষ্টের অর্জিত স্বাধীনতাটার মূল্যটা কি এবং এই মূল্যটা আমরা সামনে আসলে কিভাবে ধরে রাখতে পারবো আর কি, সেই জিনিসটা সম্পর্কে যদি একটু বলেন আর কি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটার উত্তরটা খুব গভীর। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা আসছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। আর এখন ওই যে বাংলা দ্বিতীয় পত্রে আপনি বাগধারা, আমরা বাগধারা পড়ছি না, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সবচেয়ে দামি একটা বিষয় হচ্ছে এখন এই ছাত্র সমাজ, ছাত্র ছাত্রী সমাজ, এদেরকে এখন বুঝতে হবে, guys, you have to learn, you have to study to keep your freedom alive and meaningful. You are free and you are independent. It doesn't mean that you do whatever you want, you do whatever you feel like. Your feelings might be wrong, your thought might be wrong. So my statement is, guys, please be quiet and calm. Don't use your independence in a wrong way. আমি মন চাইলো, ও আমারে মারছে, আজকে আমি স্বাধীন, তোর মারি ফেলবো, গেলাম ওর বাসায়, গিয়া ওর একটা দাবরানি দিলাম। ইটস রং। ন্যায় অন্যায়কে মিক্স আপ করা যাবে না আর কি। Exactly. At first we have to build a system, an errorless system, political system, government system, educational system, and right now education is more important, so that student can understand that my independence is valuable. I cannot waste it. I cannot do whatever I want. I cannot write anything out of my mind. My mind might be wrong. I might be wrong. আমার এডুকেশনে ভুল থাকতে পারে। আমি মনে করতেছি এখন এটা লিখে ফেলা উচিত, বাট এটা লিখে ফেলা উচিত না। There should have a landmark. There should have a constitutions for a developing country. আমরা শুধু স্ট্রাকচার ডেভেলপ হয়েছি, আমাদের মন মানসিকতা ডেভেলপমেন্ট হয়নি। তাইলে যে অন্যায়ের কারণে একটা সরকারের পতন হইল, এইরকম আর অন্যায় তো করা যাবে না, যাবে না। হ্যাঁ, 15-16 বছর ধরে রাজনৈতিক ভাবে একটা দলের মানুষজন নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, কেউ কথা বলতে পারে নাই, একটা রং চক্রের মাধ্যমে সবকিছুকে চালানো হয়েছে, কমপ্লিট দলীয়করণ করা হয়েছে, মানুষের ভিতর থেকে টাকা পয়সাকে বের করে বাইরে দেওয়া হয়েছে, মানুষকে অন্তঃসার শূন্য করা হয়েছে। এখন অনেকে বলবে যে এই নীতিবাক্য মানানসই হচ্ছে না, সব অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করতে হবে না, এই জায়গাটাই হচ্ছে প্রবলেমটা। তো স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আমি ফিল করি এই ইন্ডিপেন্ডেন্সটা একটা ভালনারেবল একটা অবস্থা। মানে ইন্ডিপেন্ডেন্স হওয়ার পর সবকিছু ভালনারেবল হয়ে যায়। কেমনে? সবাই রাজা, আর সবাই রাজা হইতে গেলে দেখবে এই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে এই ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশনের মধ্যে সংঘাত বেশি হবে, অন্যায় বেশি হবে, অত্যাচার বেশি হবে। আর এই জিনিসগুলাকে থামাইতে গেলে লাগবে প্রকৃত শিক্ষা। এখন কিছু আইডিয়াল ক্যারেক্টার সামনে আসতে হবে, ধৈর্যশীল ক্যারেক্টার সামনে আসতে হবে, কিছু সিনিয়র্স সামনে আসতে হবে, যারা লোকাল জুনিয়রসদেরকে গাইড করবে যে তোমরা উত্তেজিত হইবা না, তোমরা ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, রক্তের বিনিময়ে তোমরা দেশ স্বাধীন করছো, এর মানে এই না যে দেশটা তোমার হয়ে গেছে, না, দেশটা আমাদের সবার। কিন্তু এখানে কমপ্লিট একটা ন্যায় নীতি এবং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেন একজন সচিব থেকে শুরু করে একজন পিয়ন পর্যন্ত, গভর্নমেন্টের একটা হাই অফিসিয়ালস থেকে শুরু করে একটা ড্রাইভার পর্যন্ত যেন দুর্নীতি করতে না পারে। এই সিস্টেমটা চালু করে ফেললে তাহলে আর কেউ দুর্নীতি করবে না, আর কেউ
কারো দ্বারা কারো অন্যায় হবে না, কারো দ্বারা কারো অধিকার হরণ হবে না। আর তখনই একটা ইন্ডিপেন্ডেন্সি ফিল করা যায়। ইন্ডিপেন্ডেন্সি মানে ফেসবুকে যা তা ইচ্ছা লিখে ফেলা না। আমাদের এই জেনারেশনের একটা ফিলিংস হচ্ছে ফেসবুকে লিখে ফেলা মানে আমি ইন্ডিপেন্ডেন্ট। হুম, আরে না, ইন্ডিপেন্ডেন্সি হচ্ছে আরেকটা আরেকটা ডেভেলপড কান্ট্রি, তারা জ্ঞান বিজ্ঞানে যেখানে আগাইছে ওই জায়গাটায় যাইতে পারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। আমার দেশের সাস্টেইনেবল। মানুষ কি পরিমাণ সাস্টেইনেবল, হ্যাঁ, সাস্টেইনেবল গোল থাকতে হবে। দেশে একটাও বেকার থাকা যাবে না, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। দেশের মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করবে, এইটা হচ্ছে টার্গেট। হ্যাঁ, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব। আমার দেশে যদি আরেকটা পদ্মা ব্রিজ করতে হয় তাহলে যেন আমার দেশের বাইরে থেকে বুদ্ধি হায়ার করতে না হয়, এটা যেন আমি পারি। আমার একটা উন্নত মডেলের গাড়ি বানাইতে হবে, আরেকটা দেশের জন্য যেন আমি ওয়েট না করি, গাড়ি যেন আমার দেশে বানাইতে পারি। এইটা হবে আমার ইন্ডিপেন্ডেন্সের টার্গেট। রেফ্রিজারেটর আমার কোরিয়া থেকে কেন আমার আনতে হবে, আমি এখান থেকে এখানে বানাবো। হ্যাঁ, আমার জেনারেটর বাইরে থেকে কেন আনতে হবে, আমি আমার দেশের জেনারেটর বানাবো। আমার দেশের প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। কৃষি কৃষি বাদ দেওয়া যাবে না। তো এই এই জিনিসগুলোকে আমি এখন ফিল করি যে ইন্ডিপেন্ডেন্স একটা অত্যন্ত ভালনারেবল একটা শব্দ। এটা যারে তারে দিলেই হবে না। মানে এটাকে মেনটেন করার জন্য জ্ঞান লাগবে, সেই জ্ঞানের অনুসরণ এবং জ্ঞানের অনুসন্ধান করা এখন জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোরে গবেষণামুখী বানাইতে হবে, আড্ডা টাড্ডা বাদ দিতে হবে। আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই রাজনীতিবাদ। বাদ। হ্যাঁ। ভার্সিটিতে আমার পাওয়ার দিলে আমি যে ভার্সিটি গুলা কি বানায় ফেলতাম। ভার্সিটির স্টুডেন্ট থাকবে আলিশান 5 স্টার হোটেলের মতো। ঢাকা ইউনিভার্সিটির পোলাপান এমন একটা ছাত্রাবাসে থাকবে, ক্লাসিক একটা রুম। হ্যাঁ, মারাত্মক রুমের থেকে বাইরে চাইবে না। ক্লাসিক ফুড খাবে, উন্নত চালের ভাত খাবে, হাই ক্লাস তরকারি ডাল খাবে, গরুর মাংস দিয়ে ভাত খাবে, মুরগির মাংস দিয়ে ভাত খাবে, কাচ্চি বিরিয়ানি খাবে, ওদের মন যেটা চায় সেটাই খাবে। এইভাবে সে চলবে। রুম গুলা থাকবে সুসজ্জিত, পড়ার রুমের মধ্যে ল্যাপটপ আর ডেস্কটপ থাকবে মানে অগণিত, এবং স্টুডেন্ট থাকবে লেখাপড়ামুখী, স্টুডেন্ট থাকবে বই কেন্দ্রিক, গবেষণা করবে। সংস্কৃতি চর্চা করবে। তাইলে হচ্ছে দেশ, তাইলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। এর আগে কোনো ইন্ডিপেন্ডেন্সি নাই। কারণ আমরা যদি আসলে খুব একটা মানে ফান্ডামেন্টাল চেঞ্জ না করতে পারি এবং কারণ আগের সিচুয়েশনটা তৈরি হয়েছে খাই খাই এবং কন্ট্রোল মাইন্ডসেটের কারণে। আমরা নিজেরা যদি এরকম এখন খাই খাই এবং কন্ট্রোল মাইন্ডসেটের ভিতরে আবার ঢুকে যাই, তাহলে আমরা হয়তো এই স্বাধীনতাটাকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারবো না। ধরে রাখতে গেলে কিন্তু আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে আমরা ১ মাস আগে যেই স্বাধীনতাটা চাইছি, এই স্বাধীনতাটা যেন বাস্তবায়ন হয় ১০ বছর না, ৫০ বছর না, ১০০ বছর। যাতে আমি না, আমি মরে গেলেও আমার পরবর্তী জেনারেশন যারা থাকবে তারাও আমি যেটা চাইছিলাম সেটা উপভোগ করতে পারে। তাদেরকেও যদি আবার ২ দিন পরে ইয়েস, চাইতে হয় যে আবারও স্বাধীনতা চাই, তার মানে কিন্তু এই স্বাধীনতার রক্ত কিন্তু মানে ইফেক্টিভ হইল না বৃথা আরকি। বৃথা বৃথা হবে, বৃথা হবে, এই রক্ত বৃথা হবে। এই আবু সাইদ মুগ্ধ আহ, বৃথা মারা গেছে। যদি নেক্সট জেনারেশন আইসা উন্নত বাংলাদেশ না দেখতে পায়, বা নেক্সট জেনারেশনের জন্য আমি একটা যেই কান্ট্রি দেশের থেকে বাইরে যাওয়াটাকে সবাই ইসে ফিল করে না, মানে খুব সুপ্রিম ফিল করে, ওই সিচুয়েশনটা যদি আমরা দেশে বানাইতে না পারি, তাহলে নেক্সট জেনারেশন এসে আমাদেরকে গালি দিবে। অবশ্যই এইটা মাথায় রেখে এটা মাথায় রেখে করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা হচ্ছে আরেকটু আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। বিশেষ করে হচ্ছে আপনি তো আগাগোড়া একজন টিচার। আ মানে লাইফটাই হচ্ছে টিচিং এর। তো টিচিং এর অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর ইদানিংকালে স্টুডেন্টের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা শিখতে চায় তাদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু অনলাইনের একটা ব্লেসিংস হচ্ছে অনেক ভালো, ভালো টিচার আছে এবং হয়তো এদিক ওদিক প্লাস মাইনাস 5-10% 20% এদিক ওদিক করা যেতে পারে। বাট সবারই মোরালিটি, গোল এবং ডিরেকশন হচ্ছে সেম। তারা তাদের মতো করে বেসটা শিখাইতে চায়। তো স্টুডেন্টরা আসলে কিভাবে বুঝবে? কারণ অনেক প্ল্যাটফর্ম আছে এবং সবার কিছু ভালো ২-১টা ইমপ্রুভমেন্টের জায়গাও ২-১ জায়গা থাকতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু একজন স্টুডেন্ট, আমি যদি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হই, আমি কিভাবে জেনারেল ভাবে ডিসাইড করব যে কোন জায়গা থেকে
আমি পড়বো বা কোন সাবজেক্টটা পড়বো, গাইডলাইনটা আমি কোনটা নিব, এটা একটা খুবই গোল্ডেন যুগ। একটা হয়তো যে স্টুডেন্টরা হয়তো কুড়িগ্রাম, সাতক্ষীরা বা বরগুনাতে আছে অথবা অন্য কোনো একটা শহরে আছে, সে চাইলে ওয়ান অফ দ্য টপ টিচারের গাইডলাইন্স নিতে পারে। এবং এক্ষেত্রে এখন যে জিনিসটা সমস্যাটা হচ্ছে যে অনেক অনেক অপশনস আছে। এখন আমি কিভাবে স্টুডেন্ট হিসেবে ডিসাইড করব যে কোনটা আমার জন্য ইফেক্টিভ এবং ভালো হবে আর কি। সো ইটস এ গুড প্রবলেম টু হ্যাভ। ডোন্ট, মানে স্টুডেন্টরা কোনোভাবে এটা নেগেটিভ ভাবে নেওয়ার কোনো কারণ নাই। এটা পজিটিভ একটা জিনিস। তারপর আমি আসলে ৫ জন স্যারের কাছে আসলে শিখে উঠতে পারবো না। আমাকে কিন্তু মানে শিখার কাজটা হচ্ছে মেইন বিষয়। স্যার আল্টিমেটলি হয়তো একটা সময় পরে আনফরচুনেটলি ম্যাটারও করবে না। যে আসলে মেইন বিষয় হচ্ছে আমি শিখতে হবে রিগার্ডলেস দ্য স্যার আর কি। সেটার পরেও কিভাবে একটা স্টুডেন্ট আসলে ডিসাইড করা উচিত যে কোন স্যারের কাছ থেকে বা কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমি শিখবো আর কি, বা সেটাকে কিভাবে সে ইফেক্টিভও করবে আর কি। তার তো একটা লাইফের মানে অনলাইনে এসে শিখে কিভাবে আসলে আপনাদের যেই কষ্টটা, শ্রমটা, সব অনলাইন টিচারের একজন অ্যাডভোকেট হিসেবে আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনাদের কষ্টগুলা কি স্টুডেন্ট আসলে কিভাবে বেস্ট ইউটিলাইজ করবে তাদের লাইফটাকে ট্রান্সফর্ম করার জন্য বা একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়ার জন্য আর কি। স্টুডেন্টদেরকে শিক্ষা এমন একটা বিষয়, প্রতিষ্ঠান ম্যাটার। কেন ভার্সিটিতে উঠলে ওরিয়েন্টেশন হয় না? অবশ্যই। অক্সফোর্ডের কেমব্রিজের ওরিয়েন্টেশন কি হয়? তো আমাদের আমাদেরকে ওরিয়েন্টেশন মানে এটাই তো, দ্যাট ইজ সে স্কুল লাইফে ওরিয়েন্টেশন হয় না? হয়। হয়। তাহলে আর বাচ্চা কাচ্চাদের সামনে এখন অনলাইনটা আছে না? তো আছে। গ্লোবালাইজেশন এই যুগে ফিনল্যান্ডের একটা ছেলে কি করতেছে আর নাইজেরিয়ার একটা ছেলে কি করতেছে, এটা বাংলাদেশের একটা কুড়িগ্রাম থেকে একটা ছেলে জানতেই পারে। অবশ্যই। অহরহ হচ্ছে। হুম। এখন মুদ্রার এপিডেমিক দুইটাই আছে। তো এখন একটা স্টুডেন্টের খারাপ হয়ে যাওয়াটাও যেমন সহজ, অনেক ভালো করাটাও খুব কঠিন। চাইতে পারতে হবে, স্টুডেন্টকে চাইতে পারতে হবে। স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা বেটার লাইফ লিড করব এবং আমি ভালো কিছু করব, আমি আমার পরিবারের জন্য একটা গর্বের বিষয় হব, আমি আমার নিজের জন্য একটা গর্বের বিষয় হব, এটা যদি স্টুডেন্ট পারসিভ করে তার মনে মনে, সে যে কোনো পর্যায়ে থেকে ভালো রেজাল্ট করতে পারে। তবে একাডেমিক লার্নিং অবশ্যই দরকার। একটা স্টুডেন্টের বেসিক ম্যাথ জানা উচিত, বেসিক ফিজিক্স, বেসিক কেমিস্ট্রি, বেসিক বায়োলজি তার বোঝা উচিত। ইংলিশে স্পিক করার যে ক্ষমতা সেটা তার অর্জন করা উচিত। তার জিওগ্রাফি এবং ইকোনমিক্স জানা উচিত। তো একটা স্টুডেন্ট জীবনে ভালো কিছু করতে চায়, সে ইকোনমিক্স জানে না, সে হিস্ট্রি পড়ে নাই, সে উপন্যাস পড়ে নাই, সে হচ্ছে ইংলিশে প্রপার গ্রামার নলেজ নাই, সে কখনো সুকান্ত ভট্টাচার্যের কথা শুনে নাই, সে নজরুলের কোনো গল্প পড়ে নাই, হইতে পারে না। এটা হইতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এগুলা ভং কথাবার্তা। যদি একটা স্টুডেন্ট মনে করে যে আমি হ্যাঁ হ্যাঁ, সে যদি মনে করে যে ঠিক আছে ক্লাস 5-এ চিন্তা করলো তার বাবা কাতলা মাছের ব্যবসা করে, সে কাতলা মাছের ব্যবসা করবে, করতেই পারে, সেটা কোনো সমস্যা নাই। এই ব্যবসা করার জন্য তার বেসিক ফিজিক্স জানার দরকার নেই, রাইট? একাডেমিক নলেজ যারা নিবে তাদেরকে পিওর একাডেমিক নলেজ নিয়ে সেই বুদ্ধিটা অর্জন করে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার জায়গা থাকতে হবে। এই জন্য তার মনে একটা ইচ্ছা রাখতে হবে যে আমি কি করব, আমি কি, আমার কোন সাবজেক্টটা ভালো লাগে, সেটা স্কুল কলেজের টিচাররা ওরিয়েন্ট করবে এবং আমাদের মতো যারা অনলাইনে একটু কথাবার্তা বলে এরকম দু চারটা কথাবার্তা সে শুনবে, ইউটিউবের ভিডিওস গুলো দেখবে, দেশের বাইরের কন্টেন্ট গুলো দেখবে, সেখান থেকে ভালো জিনিসকে সে অ্যাবজর্ব করবে, খারাপ জিনিসটা থেকে দূরে থাকবে। তা আমাকে যে সকল ছেলেমেয়েরা সম্মান করে, আমি যে তাদেরকে বলছি যে তোমরা সিগারেট খাও না, তোমরা অযথা আড্ডা দিও না, তোমরা গীবত কইরো না, তোমরা একজনের পেছনে থাইকে আরেকজনের বদনাম করো না, তো এই কথাগুলো শুনবে না? শোনা তা উচিত আমি অবশ্যই। আমি কি তা আমি কি সেই পরিমাণ জায়গা হোল্ড করি না ওদের মনে? তো এই যে অবশ্যই। আমি তো বলতেছি, তো এই এই যে ছেলেটা এই কথাটা শুনবে, সেই ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রাখবে। আর সে আমার এই কথাগুলো শোনার পর সে পসিবল মানে আম, কি বলে অপরচুনিটিস গুলো এক্সপ্লোর করার ট্রাই করবে। আমি যে একমাত্র তার উৎস তা না,
আমি বলেছি যে তোমার ভালো করার ইচ্ছা থাকতে হবে, সেই উৎস তুমি খুঁজে নাও। সেটা ডেনমার্কের একটা ছেলের কাছ থেকেও সে ইন্সপায়ার্ড হতে পারে, সে ঝঙ্কার মাহবুব ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারে, সে কায়কোবাদ স্যারের কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারে, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারে যে আমি একদিন নোবেল পাইতেছি, আমি নোবেল পাইতেছি, আমি ফিজিক্সে নোবেল পাইতেছি। এনি টাইপ অফ টার্গেট ইজ ওয়েলকাম। So a person should have a target. A student should have a dream. A person should have a global visions that I want to go that level, that my family would be happy, family would feel proud, and I personally feel proud about my life, that the Almighty has given me a life and I make it meaningful. That's the spirit. Yeah. একটা হিউজ গোল থাকতে হবে, সেটা স্বপ্ন দেখে সেটা অনুসারে কাজ করতে হবে। সো এই জায়গাটাতেই হচ্ছে একটা বড় একটা প্রবলেম হয়ে যায় নেগেটিভ সাইডটাতে, যে আমাদের অনেকেরই হয়তো স্বপ্ন থাকে যে আমি ল্যাডার ধরে ধরে আমি হয়তো এই ভালো জায়গায় যাব, ওখানে যাব, কিন্তু সেইটাকে তার ডে টু ডে লাইফে বিভিন্ন জিনিস দিয়ে সে কন্ট্রোল করে উঠতে পারে না। আর ওই যে খারাপ হওয়াটা অনেক কিন্তু ইজিয়ার হয়ে গেছে, অনলাইনে অনেক কিছু আছে, ভিডিও গেমস আছে, অনেক টাইম ওয়েস্ট করা যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে আমরা কিভাবে আসলে কন্ট্রোল করবো আর কি, নেগেটিভ দিকে যদি কেউ একজন ফিল করে ফেলে যে আমি চলে গেলাম অনেক কিছুতে, আমি খারাপে আটকে গেছি, আমি ছুটতে চাই কিন্তু সামহাও ছুটে উঠতে পারতেছি না, দিনকে দিন আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এটা আনফরচুনেটলি কিন্তু একটা পার্সেন্ট অফ স্টুডেন্টের হয়। তো একজন স্টুডেন্ট যদি এই ফাহাদ স্যারের কাছে এসে বলে যে স্যার আমি এরকম তো ঝামেলা করে ফেলছি, এরকম মানে খারাপ হওয়ার রাস্তার কিন্তু অভাব নাই, 10-15-20টা কিন্তু খুব রাস্তা আছে, খুব স্ট্রং রাস্তা আছে, এবং একটা সংঘবদ্ধভাবে লোকজন আছে, চ্যানেল আছে, এটার সাথে লোকজন আটকা পড়ে যায়, বন্দী হয়ে যায় আর কি। এখান থেকে ছুটার উপায়টা সম্পর্কে আপনি কি সাজেশন দিবেন আর কি? ধর্মীয় অনুশাসন আর পারিবারিক শিক্ষা, হুম হুম, সবকিছু তো ফাহাদ ছাড়া জঙ্গল বাবু করে দিবেন। সবকিছু সবাই সব জায়গা থেকে পায় না। আমি দু চারটা ভালো কথা বলি, আমার জীবনে স্ট্রাগল নাই, আমার জীবনে তো স্ট্রাগল আছে, আচ্ছা, খারাপ হওয়ার চান্স তো আমারও আছে। সবার কাছে, হ্যাঁ। তো আমিও তো একটা ব্যক্তি মানুষ, তা আমি যেই ব্যাস বাক্য, আমি যে নীতি বাক্যের কথা বলছি, সেই নীতি বাক্য তো আমার জন্য প্রযোজ্য, আমাকেও তো মেনে চলতে হবে। হুম, আমিও তো আমার নফসের বিরুদ্ধে, আমার নফস যদি আমাকে খারাপ দিকে টানে, প্রতি মুহূর্তে আমাকে সেখান থেকে এসে ভালো দিকে যাইতে হয়। তো সিমিলারলি প্রত্যেকটা মানুষের জীবনে তাই, ভালো জিনিস ডেফিনেটলি কস্টলি, এই জন্য ধর্মীয় অনুশাসন লাগবে, এই জন্য বাবা মার শিক্ষা লাগবে, বাবা মারে পিটাইতে হবে, মা এটার উপরে কোনো ওষুধ নেই, এটা করা যাবে না কেন, এইটা হচ্ছে বিষয়। তো ওই যে অনুশাসন, আহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মাথায় রাখতে হবে। হুম, তো আফটার লাইফের একটা হিসাব রাখতে হবে। তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তো ওয়াল ইয়াউমিল আখির যদি আমি বিশ্বাস করি, তো এটা তো সিম্পল হিসাব, আই হ্যাভ টু স্ট্যান্ড টু মাই অলমাইটি to some day, and I have to give জবাব answer দিতে what I হবে, did. হ্যাঁ। Wow. So that if I believe that, how can I do all these things? So it's all about a family education. It's all about a religious perspective. It's all about knowledge. So এইটা যদি ঠিক থাকে, তাহলে একটা মানুষ ঠিক রাস্তায় থাকা মানে ট্র্যাকলেস না হওয়া, এটা কন্টিনিউয়াস ফাইটিং এর ব্যাপার। এটা True. আপনার জন্য সত্য, আমার জন্য সত্য। আজকে যদি আমার একটা কোনো খারাপ কোনো কিছু বের হয়, বা আজকে যদি আমি কোনো ভুল করে ফেলি, তাহলে এই যে কথা, তখন মানুষগুলো এই যে দেখো নীতি কথা বলা কথা সবাই, আজকে তো তুমি ট্র্যাকলেস। তো এই 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 সংগ্রামটা সবার, সবার, এটা আমারও। আমিও যে কোনো সময় পা পিছলে যেতে পারে, মানে ট্র্যাক থেকে এই নফসের বিরুদ্ধে কন্টিনিউয়াস যুদ্ধ করে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার স- সবার। হ্যাঁ, এটা এটা খুবই মূল্যবান একটা বিষয় যে আমি আজকে সৎ আছি, মানে আমি যে আজীবন সৎ থাকতে পারবো, এটা নট ফর গ্রান্টেড। কারণ আমাদের না, একটা খারাপ কাজ করতে হয়তো 5 মিনিট বা 10 মিনিটের অথবা 1 সেকেন্ডের একটা সিদ্ধান্ত, কোন একটা আর সিচুয়েশনে পড়লাম। এখনকার সময় আমার কিছু করা লাগবে না, দেখা যাবে যে আমি এমন একটা জায়গাতে পড়ে গেছি, বা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি যে আমি জানি না বিষয়টা কি হয়েছে, অথচ মানুষ আমাকে ভুল বুঝবে। হুম, এখনকার যুগটা এমন, মানে সব তো এআই বানানো যায়। হ্যাঁ, দেখা গেছে যে আমি কিছুই জানি না, যে এখানে আমার কোনো কানেকশনস নাই, সকল দায়ভার এসে আমার কাঁধে পড়বে, এমনও হয়। তো আল্লাহর কাছে সবসময় আহ, মানে ক্ষমা চাইতে হবে,
আল্লাহর কাছে সবসময় রহমতের প্রত্যাশা করতে হবে, যে এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত মানুষের সবকিছু কি তার প্ল্যান মাফিক হয়? না, না, সেটা কখন কখনোই হবে না। কোত্থেকে কি হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, পুরো সিন পার্ট চেঞ্জ, কোত্থেকে কি ক্যারেক্টার ঢুকে যায় জীবনে, কি যে হয়ে যায় এক রাতের মধ্যে, মানুষ ভাবতেই পারে না। তো আমি আহ, আল্লাহর কাছে প্রার্থনা করি, সবাই যেন প্রার্থনা করে আল্লাহ আমাদেরকে যেন অযাচিত এবং অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আপদ থেকে যেন আমাদের রক্ষা করে, তাইলেই তো হবে। থ্যাংক ইউ ফাহাদ স্যার। আমরা হচ্ছে লাস্টে শুধু একটা জিনিস বলবো যে একটা পার্সন যদি হচ্ছে তার লাইফটা সঠিক ওয়েতে নিতে চায়, স্পেশালি হচ্ছে 9-10-এর একটা বাচ্চা বা একটা স্টুডেন্টকে, তার জন্য ফাহাদ স্যার যদি হচ্ছে কোনো একটা সাজেশন দিতে পারেন যে আচ্ছা এই অলরেডি আমরা অনেকগুলো জিনিস জেনে ফেলছি, কিভাবে তার স্পিরিচুয়াল এবং রাস্তাটা ঠিক রাখবে, ফ্যামিলির সাথে কিভাবে সে কোঅর্ডিনেট করবে, তার গোলটা কিভাবে সেট করবে এবং সেই অনুসারে কাজ করার জন্য ফাইনালি হচ্ছে হয়তো 9-10-এর বাচ্চা বা ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্টের জন্য ফাহাদ স্যারের ফাইনাল কোনো সাজেশন যদি থাকে আর কি, যে আচ্ছা তোমরা এইভাবে জিনিসগুলোকে ডিল করো, বা চ্যালেঞ্জগুলো যেগুলো তাদের সামনে চলে আসে, এই যে পরীক্ষা হবে হচ্ছে না বা এই টাইপের বেশ কিছু জিনিস আসে, এখন এগুলোতে অনেকের হয়তো কন্ট্রোল আছে, কন্ট্রোল নাই, বা এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলোতে একজন সিঙ্গেল স্টুডেন্টের হয়তো করণীয় বেশি একটা কিছু নাই, তার ভিতর থেকেও সে তার নিজের লাইফের গোল বা তার স্বপ্নকে কিন্তু কম্প্রোমাইজ করতে পারবে না। হয়তো একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা অটো পাস হইল কি হইল না, সেটা একটা ছোট একটা জিনিস হয়ে যাবে লং টার্মের ক্ষেত্রে। তাহলে এই তো সকল জিনিসের ভিতরে সে কিভাবে তার লাইফটাকে অ্যালাইন রাখবে, এই সম্পর্কে যদি একটু ফাইনাল কিছু আমরা স্যারের কাছ থেকে শুনতে পারি। আমার 9-10-এর বাচ্চারা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বাবা মাকে অশ্রদ্ধা করবা না। এই বাচ্চা কাচ্চা মনে করে যে বাবা মা হইলো কিছুই ওল্ড এজ, বোঝে না। ওল্ড আউটডেটেড। আমরা হ্যাঁ। জেন জি, we are the Gen Z, bro. Parents is much better Gen Z, guys. প্যারেন্টস দেরকে তোমরা আনস্মার্ট, খ্যাত এবং কম বোঝে এটা চিন্তা করো, বাট কিছু কিছু এক্সেপশনস আছে। এটা অন্য ব্যাপার, এটা অন্য লেভেল, আজকে আলোচনা করলে শেষ হবে না। অনেক বাবা মা আসলে সন্তানের জন্য ক্ষতিকর। আছে কিছু তো আমার আছে। লাইফে ভরি ভরি প্রমাণ আছে, হ্যাঁ। হুম। অনেক বাবা মা সন্তানের জন্য ক্ষতিকর, এবং অধিকাংশ বাবা মা চায় তার সন্তান ভালো করুক জীবনে, কিন্তু কি করলে ভালো হবে এটা ওনারা নিজেরাও জানে। এত চেঞ্জ তো হয় আসলে, এটা ওনারা, তো ওনাদের দোষ নাই, এত ডাইনামিক, এত চেঞ্জ হয় এবং ওনারা এত হ্যাঁ ইনভলভ হ্যাঁ হ্যাঁ, থাকে, কারণ আসলে একটা ফ্যামিলি চালানোর, আর্নিং ম্যানেজ করা, মেনটেন করা, পোলাপান আমরা হয়তো বুঝি না, যখন তারা বাবা মা হবে তখন তারা বুঝবে যে আসলে এই yes, যে নিত্য নতুন জিনিসগুলোতে কোপ আপ করার মতো এনাফ স্পেস কিন্তু নাই। ম্যাক্সিমাম প্যারেন্টসদেরকে একদম ঘুম থেকে উঠে একদম রাতে ঘুমানো পর্যন্ত মানে তাদেরকে কাজকর্ম করে, এটা করে সন্তানের ভরণ পোষণ, তাদের শিক্ষা, স্বাস্থ্য, হয়তো তাদেরও আরো একটু এক্সট্রা ফ্যামিলি আছে, এটা আছে, এগুলো করার পরে নিত্য নতুন জিনিসগুলোর সাথে কোপ আপ করাটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। আমরা এই ছেলেপেলেরা যখন বাবা মা হবে তখন বুঝবে, এখন বুঝে না যে বাবা মা হওয়ার কষ্টটা কি আর কি। সব বাবা মা এই সেম জন্য না, সেটা দুটো ট্রু, অবশ্যই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, দুটো পয়েন্ট হচ্ছে বাবা মাকে অশ্রদ্ধা না করা, আর শিক্ষক, আবার আবার শিক্ষকের মধ্যে ভেজাল আছে, আদর্শ শিক্ষক তো নাই, মানে যাকে শ্রদ্ধা করবে, মানে ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট একটা ছাত্রের জন্য বা একটা ছাত্রীর জন্য এই দুইটা ক্যারেক্টার। তাহলে 9-10-এর বাচ্চাদের মোরাল যে জায়গাটা, আমার কথা হচ্ছে 9-10 মানে হচ্ছে খুবই ভালনারেবল একটা বয়স, মাত্র অ্যাডোলেসেন্স একটা ফেজে আসে, এবং কি যে হরমোনের বাইরে বেরিয়ে শুরু হয় বডিতে, কি সব করে ফেলতে পারে। তো ধর্মীয় অনুশাসনের কথা বললাম 9-10-এর একটা বাচ্চার জন্য, বাবা মাকে শ্রদ্ধার কথা বললাম, আর লেখাপড়ার প্রতি তীব্র আহ, একটা ইচ্ছা থাকতে হবে যে আমি শিখবো, আমি কিছু করব, আমার একটা কিছু বানাইতে হবে, আমার একটা ইনভেনশনে যাইতে হবে, আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং নিউ, এই চিন্তাটা যদি থাকে, নিজস্বতা থাকে, তাহলে বাবা মার প্রতি শ্রদ্ধা, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, কথাগুলো শুনতে খ্যাত শোনাইলেও দিন শেষে এগুলোই কার্যকরী। হ্যাঁ, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস ছিল না একজন টিচার, একজন ছাত্র, তো ওই যে বিজ্ঞানের ছাত্র তো বিজ্ঞানী হয়। তো বাবা মা এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধা থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে লেখাপড়ার প্রতি তীব্র ইচ্ছা থাকা লাগবে। লেখাপড়ার প্রতি তীব্র ইচ্ছা নাও থাকতে পারে, খেলাধুলার প্রতি ইচ্ছা থাকতে পারে, সেটাও ভালো, জীবনে বাংলাদেশে খেলারও দরকার। হুম। তবে সবার আগে দরকার হচ্ছে সত্যবাদী। প্রথম যে গুণটা, এইটা হলো যে আমার ক্লাস 9-এর ছেলেমেয়েরা, তোমরা
মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা না। এই মিথ্যাটা যদি জীবন থেকে বাদ দিতে পারো, বাকি সকল ফ্যাক্টরস অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার লাস্ট। না, থ্যাংক ইউ ফাহাদ স্যার, আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনার দ্বারা হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট একটা নতুন জীবনের পথের একটা অংশ হিসেবে আপনি আছেন, এবং আরো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের জীবনের একটা অংশ হিসেবে থাকবেন। নেক্সট জেনারেশনটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অনলাইনে বা অফলাইনে আপনাদের যত অ্যাক্টিভিটিস, সেটার জন্য শুভকামনা থাকলো। নতুন বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আপনাদের যেই একদম পার্সোনাল স্যাক্রিফাইস বা কারাবন্দির জীবন দিয়ে পাওয়া অন্য সকল শহীদদের পাশাপাশি সেইটাকে সমুন্নত রাখার জন্য আপনার যেই শিক্ষাটা দিচ্ছে, সেই শিক্ষা দিয়ে আশা করি একটা লং লাস্টিং স্বাধীনতা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য আসবে, এবং সেটা স্থায়ী হবে। সেই শুভকামনা থাকলো আপনার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকলো, এবং নতুন একটা বাংলাদেশের জন্য দোয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিখিয়ে যাবেন। যতদিন দুনিয়াতে আছেন ততদিন ছাত্রদের জন্য একটা দিকপাল হিসেবে থাকবেন, সেই দোয়া থাকলো আপনার জন্য। ইনশাআল্লাহ।